আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতু। দীর্ঘদিন বিশেষ কারণবশত ক্লাসগুলো করানো হয়নি। আজকে তোমাদের যেটি অংশটুকু বাকি ছিল এই অধ্যায়ে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, এই অধ্যায় দ্বিতীয় পর্বে কিভাবে তড়িৎ বিশ্লেষণ হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থে সেটি দেখানো হবে। যে বিষয়গুলো তোমাদের অধ্যায়ে আছে সেটা হচ্ছে আম্লিক জলের তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ অ্যাসিডযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিডযুক্ত কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, বা এটা বলা যেতে পারে যে কপার সালফেটের ধাতু পরিশোধন বা বিশুদ্ধীকরণ, এটাও প্রশ্ন হতে পারে। তড়িৎ বিশ্লেষণে ব্যবহারিক প্রয়োগ, এগুলো হচ্ছে ব্যবহারিক প্রয়োগ। ধাতু নিষ্কাশন করা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে, ধাতু পরিশোধন এবং তড়িৎ লেপন। তো প্রথমে আম্লিক জলের তড়িৎ বিশ্লেষণ। তো তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাকে একটা পাত্র লাগবে, যে পাত্রটাকে বলছি আমি ভোল্টামিটার। এটা হলো একটি ভোল্টামিটার, যেটি কাঁচের তৈরি হতে পারে বা যে কোনো তামার তৈরি হতে পারে, ইস্পাতের তৈরি হতে পারে। এর মধ্যে কি দিলাম? জল দিলাম। H2O। কিন্তু আমরা যে জলটা ব্যবহার করব সেটা বিশুদ্ধ জল। বিশুদ্ধ জল দিয়ে তড়িৎ বিশ্লেষণ হয় না, কারণ বিশুদ্ধ জলের মধ্যে যে আয়নীভবন ক্ষমতা সেটি খুবই কম। অর্থাৎ H+ এবং OH- যে আয়নগুলো আছে, H+ OH- আয়নগুলির সংখ্যা খুবই কম, যে কারণে তড়িৎ বিশ্লেষণ বা এটার মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারে না। যদি এর মধ্যে খুবই কম পরিমাণ, সেটা 100 ভাগের মধ্যে 2 ভাগ হোক, 2% যদি আমরা অ্যাসিড দিয়ে দিই, কোন অ্যাসিড? সেটি হচ্ছে H2SO4। এই অ্যাসিড যদি আমরা ব্যবহার করি, তবে যে জলটা আছে, বিশুদ্ধ জলটা আছে, সেটি কী হবে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে আচরণ করবে। এবং সেক্ষেত্রে H+ এবং OH- আয়নের পরিমাণ খুবই বেড়ে যায়, অর্থাৎ ধনাত্মক এবং যে ঋণাত্মক ক্যাটায়ন আয়নের পরিমাণটা বেড়ে যায়, তখনই তড়িৎ বিশ্লেষণ ঘটে। তা তড়িৎ বিশ্লেষণের জন্য আমাকে প্রথমে কি লাগবে? একটি তড়িৎ উৎস লাগবে। তড়িৎ উৎস, এটা হলো ব্যাটারি, এটাকে আমি ই দ্বারা লিখছি, এনার্জি সোর্স। এই ব্যাটারির সাথে পরিবাহী তারের সাথে আমি দুটো পাত যোগ করলাম। এই পাত দুটি হচ্ছে তড়িৎ পরিবাহী পাত, যে পাতগুলি কি করতে পারে? তড়িৎ পরিবহন করতে পারে। তো দেখো, এই যে পরিবাহী পাত দুটো ব্যবহার করছি, সেটি হচ্ছে ধরে নাও আমি প্লাটিনাম ব্যবহার করলাম, প্লাটিনাম পাত ব্যবহার করলাম। তো যখনই আমি অ্যাসিড দিয়ে দেব, তখন কি হবে? আয়নীভবন হবে। কিসে কিসে আয়নীভবন হবে? আয়নে বিয়োজিত হবে কিসে? H2O বিয়োজিত হবে H+ এবং OH- আয়নে, এবং H2SO4 বিয়োজিত হবে H+ এবং SO4 2-। এই আয়নগুলোতে বিয়োজিত হবে। এবার দেখো, যে ধনাত্মক প্রান্তর সাথে যুক্ত পাত্রে কী হিসাবে আচরণ করবে? ধনাত্মক হিসাবে আচরণ করবে, অর্থাৎ এখানে কে আসবে? ঋণাত্মক আয়ন আসবে, নেগেটিভ, যেটাকে আমরা কি বলি? অ্যানায়ন বলি। ওই জন্য এটাকে আমরা কি বলবো? অ্যানোড বলবো। এবং ঋণাত্মক পাতের সঙ্গে যুক্ত ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত পাতটিকে বলবো আমরা ক্যাথোড, কারণ এখানে কি আছে? নেগেটিভ আছে। নেগেটিভের দিকে কে আকর্ষিত হবে? পজিটিভ আয়ন, যেটাকে আমরা ক্যাটায়ন বলি। ওই জন্য এর নাম হচ্ছে ক্যাথোড। তো স্বাভাবিকভাবেই এখানে আমরা দুটি বিক্রিয়া দেখতে পাবো, একটি অ্যানোড বিক্রিয়া দেখতে পাবো, একটি ক্যাথোড বিক্রিয়া দেখতে পাবো। তাহলে অ্যানোড রিয়াকশান বা অ্যানোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া। আচ্ছা, এটি হলো অ্যানোড। অ্যানোডের দিকে কে যাবে? অ্যানোড যেহেতু ধনাত্মক প্রান্ত, পজিটিভ প্রান্ত, যেহেতু ধনাত্মক এবং এটি ঋণাত্মক, ওই জন্য ওই দিকে আকর্ষিত হবে কি? অ্যানায়নগুলি। অ্যানায়নগুলির মধ্যে কি আছে? OH- এবং SO4 2- আছে। এই দুটোর মধ্যে দুটোই অ্যানোডের দিকে যাবে, কিন্তু কোন আয়নটি ইলেকট্রন সর্বপ্রথমে বর্জন করবে? সেটি হলো OH-। OH- আয়ন
কি করবে, ইলেকট্রন বর্জন করলো, বর্জন করে ওএইচ মূলকে পরিণত হলো। এবার 4টে ওএইচ মূলক পরস্পর যুক্ত হয়ে H2O প্লাস অক্সিজেন গ্যাস তৈরি হবে। কোথায়? অ্যানোডে। এবং যেটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাটায়ন হিসাবে শুধুমাত্র H+ আয়ন আছে, সুতরাং ওখানে H+ আয়ন গিয়ে কি করবে, গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে? হাইড্রোজেন পরমাণুতে। এবং দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পর যখন যুক্ত হবে সেক্ষেত্রে H2 গ্যাস তৈরি হবে। এবং H2 গ্যাস কোথায় তৈরি হবে? ক্যাথোডে তৈরি হবে H2 গ্যাস, এবং অ্যানোডে O2 গ্যাস তৈরি হবে। আচ্ছা, আমরা এখানে দেখতে পেলাম যে অ্যাসিড হিসাবে আমরা H2SO4 ব্যবহার করেছি। আমরা H2SO4 কেনই ব্যবহার করব? আমরা তো ব্যবহার করতে পারি HCl, HNO3, এগুলো ব্যবহার করতে পারি, কিন্তু এগুলো ব্যবহার করা হয় না। তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে উদ্বায়ী। যখন বিক্রিয়া হবে তখন এর মধ্যে যে গ্যাসটা আছে গ্যাসটা উবে যাবে, এই কারণে আমরা এটাকে ব্যবহার করি না, আমরা H2SO4 ব্যবহার করি। আচ্ছা, এরপর আছে কপার সালফেটের আম্লিক বা অ্যাসিডযুক্ত কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। সেক্ষেত্রেও আমরা H2SO4 ব্যবহার করব, সেক্ষেত্রে দেখাচ্ছি। তো তোমাদের যেটা পরীক্ষায় লিখতে হবে এভাবে সাজিয়ে লিখতে হবে যে আয়নীভবন হচ্ছে, অ্যানোড বিক্রিয়া হচ্ছে, ক্যাথোড বিক্রিয়া হচ্ছে। ভোল্টামিটারে আমি পাত হিসাবে কি রাখলাম? বিশুদ্ধ কপার পাত। তড়িৎদ্বার হিসাবে কপারের পাত ব্যবহার করলাম। এটি ধনাত্মক, এটি ঋণাত্মক। এখানে কপার সালফেট দিলাম, কপার সালফেটের মধ্যে আর কি দিলাম? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে COSO4 এবং H2SO4। তাহলে এখানে তড়িৎ বিশ্লেষ্য কি? কপার সালফেট এবং H2SO4। তাহলে এগুলো যখন তড়িৎ সংযোগ করব তখন এদের মধ্যে বিক্রিয়া সংঘটিত হবে। প্রথমে কি হবে? আয়নীভবন হবে। আয়নীভবন, কপার সালফেট Cu2 প্লাস SO4 2 হলো, আর H2SO4 H প্লাস প্লাস SO4 2 আয়নিত হচ্ছে H2O H প্লাস প্লাস OH মাইনাস। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানোড হিসেবে SO4 2 এবং OH মাইনাস আছে। তো এখানে দুটি বিক্রিয়া, একটি হচ্ছে অ্যানোড বিক্রিয়া আর একটি হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। অ্যানোডে কি আছে? Cu2 প্লাস এবং H প্লাস। এই দুটোর মধ্যে কোনটি আগে মুক্ত হবে? কোন ক্যাটায়নটি আগে ইলেকট্রন গ্রহণ করবে? সেটি হলো Cu2 প্লাস। তার কারণ রাসায়নিকভাবে বেশি সক্রিয় হাইড্রোজেনের থেকে Cu2 প্লাস। তাহলে এটি হলো অ্যানোড এবং এটি হলো ক্যাথোড। এটি নেগেটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত। এখানে কে আসবে? পজিটিভ আসবে। কে পজিটিভ আসবে? Cu2 প্লাস। Cu2 প্লাস এখানে গিয়ে কি করবে? ইলেকট্রন গ্রহণ করে
কপার ধাতুতে মুক্ত হবে এবং এর গায়ে এই পাতের গায়ে ধীরে ধীরে কপার জমা হবে। এবার সরি আমি ভুল লিখলাম, এটা ক্যাথোড বিক্রিয়া হবে। এবার অ্যানোডে কি হবে? অ্যানোডে SO4 মাইনাস, SO4 2 মাইনাস, OH মাইনাস আমরা দেখতে পাচ্ছি এরা কি অ্যানোডের দিকে যাবে, কিন্তু এদের ইলেকট্রন মুক্ত হওয়ার আগেই এই পাতে আমরা কি ব্যবহার করেছি? কপারের পাত ব্যবহার করেছি। এই পাতটি কপারের পাত এবং এই পাতটি জারিত হয়ে কি করবে? Cu2+ আয়ন দিতে শুরু করবে। Cu2+ আয়ন দিতে শুরু করবে। কপার থেকে আমরা এইভাবেও লিখতে পারি Cu2 -2 ইলেকট্রন, টুয়াইস ইলেকট্রন হবে কপার সালফেট, এটিও লিখতে পারি। তো ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছিলাম যে জলীয় দ্রবণের কপার সালফেটের কপারটি কোথায় মুক্ত হচ্ছে? ক্যাথোডে ধীরে ধীরে মুক্ত হচ্ছে বা ক্যাথোডে জমা হচ্ছে। ফলে যে কপার সালফেটের জলীয় দ্রবণের যে গাঢ়ত্ব সেটি ধীরে ধীরে কী হচ্ছে? কমে যাচ্ছে, ডিক্রিজ করছে। তো সেক্ষেত্রে ওই গাঢ়ত্বটিকে বজায় রাখার জন্য এই পাতটি ক্ষয় হতে শুরু করছে এবং এই পাত থেকে যে কপার আয়নটি নিষ্কাশিত হচ্ছে সেটি এই সালফেটের সাথে যুক্ত হয়ে যে কপার সালফেটের জলীয় দ্রবণের যে গাঢ়ত্ব, সেই গাঢ়ত্বটি বজায় রাখছে। আমরা বিশুদ্ধকরণের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে দেখতে পাই। যদি আমরা বিশুদ্ধ কপারের পাত পেতে চাই, সেক্ষেত্রে আমরা অশুদ্ধ পাতটা আমরা অ্যানোডে রাখবো। তো ধীরে ধীরে তখন কী হবে? কপার আয়নটা ক্ষয় পেতে শুরু করবে এবং কোথায় জমা হবে? এই প্রান্তে এসে জমা হবে। এই প্রান্তে আমি অন্য পাত ব্যবহার করব, এই পাতে অশুদ্ধ কপারের পাত ব্যবহার করব, যেটাকে বলা হয় ধাতু পরিশোধন। কারণ কপার আমরা যে ধাতুটা পাই সেটি প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। তো সেই অশুদ্ধ কপারকে এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কপারকে পরিশোধন করা হয়। আচ্ছা, এর ব্যবহারিক প্রয়োগ, এই বিষয়টা মনে রাখবে যে অ্যানোড বিক্রিয়াটি কি হচ্ছে। তড়িৎ বিশ্লেষণে ব্যবহারিক প্রয়োগ কীভাবে ধাতু নিষ্কাশন করা হয়? যেমন ধরো একটি অ্যালুমিনিয়াম একটি ধাতু, এই অ্যালুমিনিয়ামটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, অন্য কোনো পদার্থের সাথে যুক্ত অবস্থায় পাওয়া যায়, যেটাকে বলা হয় আকরিক। হ্যাঁ, এই আকরিক একটি অ্যালুমিনিয়াম একটি আকরিক হলো বক্সাইড বা অ্যালুমিনিয়াম বলে Al2O3 2H2O, এটাকে বলা হয় অ্যালুমিনা বা বক্সাইডে বলা হয়, যেটি খুব একটি ভালো আকরিক অ্যালুমিনিয়ামের। তো এর সাথে যে অশুদ্ধিটা আছে, হ্যাঁ, এখানে আমরা অক্সিজেন দেখতে পাচ্ছি, জল দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে কী নিষ্কাশন করব? বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে চাই। তাহলে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে গেলে আমাকে কিসের সহযোগিতা নিতে হবে? তড়িৎ বিশ্লেষণের সহযোগিতা নিতে হবে, তড়িৎ বিশ্লেষণ প্রয়োগ করতে হবে। তো এর সাথে আমরা ক্রায়োলাইট ব্যবহার করি, সোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরাইড ব্যবহার করি, তারপরে সোডিয়াম ফ্লোরাইড ব্যবহার করি, জল ব্যবহার করি। এগুলোকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ব্যবহার করা হয় এবং অশুদ্ধ পাতকে কোথায় রাখবো? আমরা অ্যানোডে রাখবো এবং আয়নীভবন হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের। আয়নীভবনের ফলে ক্যাথোড এবং অ্যানোডে যে বিক্রিয়া হবে, সেই বিক্রিয়াটি থেকে আমরা যে অ্যানোড থেকে ক্যাটায়ন যে ধাতুটি, সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম, ক্যাটায়ন ধাতুটি বিক্রিয়া বেরিয়ে আসবে। বেরিয়ে আসার ফলে কী হবে? ধীরে ধীরে জমা হবে। হ্যাঁ, আরেকটি বিষয় যে আমরা যে মূল্যবান ধাতু যেগুলোকে বলি, কপার একটা মূল্যবান ধাতু, তারপরে সোনা, রূপো, এই মূল্যবান ধাতুগুলোকে এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্কাশন করা হয় এবং যখন ধাতু নিষ্কাশন করা হয় তখন ওই ধাতুগুলি, মূল্যবান ধাতুগুলি কোথায় থিতিয়ে পড়ে? এই পাত্রের বা ভোল্টামিটারের নিচে দিকে ধীরে ধীরে থিতিয়ে পড়ে। এটাকে বলা হয় অ্যানোড মাড বা অ্যানোড কাদা। অ্যানোড মাড কি? অ্যানোড মাডে কী কী ধাতু থাকে? যেগুলো মূল্যবান ধাতু, ধরো সোনা, রূপো, প্লাটিনাম বলতে পারি আমরা, কপার, এগুলো থিতিয়ে পড়ে, এগুলোকে বলা হয় অ্যানোড মাড। ধাতু পরিশোধন বললাম। তড়িৎ লেপন। আচ্ছা, তড়িৎ লেপন জিনিসটা কি? এটা তোমরা নিচু ক্লাসে পড়েছ।
আমরা দেখালাম কপারের ক্ষেত্রে যে এই পাত থেকে কি কপার অশুদ্ধ কপার ধাতুটা বিশুদ্ধ কপার ধাতুটা কি আসছে, বেরিয়ে আসছে, কপার আয়নটা বেরিয়ে আসছে। আয়নটা বেরিয়ে এসে কোথায় জমা হচ্ছে, এই যে ক্যাথোড পাতে চারিদিকে ধীরে 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 জমা হচ্ছে। তো এভাবে চারিদিকে একটা কি হয়ে যায়, কপারের আস্তরণ পড়ে যায়। আমি ধরো একটা লোহার উপরে কপারের আস্তরণ দিতে চাই, তাহলে আমি এখানে তড়িৎদ্বার হিসেবে যেন লোহা ব্যবহার করি, তাহলে এখান থেকে কপারটা কি হবে, কপার আয়নটা বা কপার ধাতুটা বেরিয়ে আসবে, বেরিয়ে এসে কোথায় এসে জমা হবে, এই যে এখানে লোহার যে পাতটা ব্যবহার করেছি বা লোহার যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করেছি তার উপরে ধরো লোহা চামচ, এর উপরে আমি কপারের আস্তরণ দেবো, কপারটা ধীরে ধীরে কী হবে, এর উপরে জমা হবে, একটা আস্তরণ পড়বে। এই ঘটনাটাই হচ্ছে তড়িৎ লেপন। অর্থাৎ তড়িৎ লেপনের উদ্দেশ্য থেকেই তড়িৎ লেপনের কারণটা জানা যাবে। তড়িৎ লেপনের উদ্দেশ্য হচ্ছে যে ধাতুগুলি খুব বেশি সক্রিয় রাসায়নিকভাবে, অর্থাৎ প্রকৃতিতে যদি থাকে তাহলে সহজে সে বিক্রিয়া করে তার যে ধাতব গুণ সেটা নষ্ট হয়ে যায়, তার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, সেটা ভঙ্গুর হয়ে যায়। এগুলো থেকে রক্ষা করার জন্য আমরা তড়িৎ লেপন ব্যবহার করি। কারণ এমন ধাতুর আস্তরণ দেব যে ধাতুটি খুবই কম সক্রিয় এবং প্রকৃতিতে খুব কম পরিমাণে, প্রকৃতির সংস্পর্শে থাকলে কম পরিমাণে বিক্রিয়া করে। তো আমরা দীর্ঘদিন যারা সোনার গহনা ব্যবহার করি তা দীর্ঘদিন সোনা পরে থাকার পরে তার উপরে কী পড়ে না, আস্তরণ পড়ে না, কোনো মরিচা পড়ে না, তার স্থায়িত্ব বা তার উজ্জ্বলতা বজায় থাকে। কারণটা কি, সোনা খুবই রাসায়নিকভাবে কম সক্রিয়। যে রূপো তার একটা উদাহরণ, কপার তার একটা উদাহরণ। তো এগুলো খুবই কম পরিমাণে সক্রিয় এবং বাতাসের সংস্পর্শে আসলে এরা কম পরিমাণে বিক্রিয়া করার ফলে এদের যে স্থায়িত্ব এটা বজায় থাকে। তো বিশেষ করে লোহা বা নিকেল এই ধরনের ধাতুর উপরে ওই ধাতুর আস্তরণ আমরা যদি দিই তাহলে সেক্ষেত্রে ওই ধাতুটির স্থায়িত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ বেশি সক্রিয় ধাতুর উপরে অপেক্ষিত কম সক্রিয় ধাতুর যে প্রলেপ দেওয়ার যে পদ্ধতি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে, সেটাকে বলা হয় তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। এর বিভিন্ন প্রক্রিয়া আছে, তোমরা পড়বে। তড়িৎ লেপনের উদ্দেশ্য ধাতুর উজ্জ্বলতা বৃদ্ধি করা, ধাতুর স্থায়িত্ব বৃদ্ধি করা, মরিচের হাত থেকে রক্ষা করা। তো গিল্ডিং একটা প্রসেস। গিল্ডিং কাকে গিল্ডিং বলা হয়? যদি কোনো ধাতুর উপরে সোনার আস্তরণ আমরা দিই তাহলে সেই প্রক্রিয়াটাকে বলা হয় গিল্ডিং। আরেকটা তোমরা পড়েছো গ্যালভানাইজেশন। জিঙ্কের বা দস্তার প্রলেপ দেওয়ার যে পদ্ধতি সেটাকে বলা হয় গ্যালভানাইজেশন। লোহার উপরে হোক, তামার নিকেলের উপরে হোক, বিশেষ করে লোহার উপরে জিঙ্কের আস্তরণ বা প্রলেপ দেওয়ার যে পদ্ধতি বা তড়িৎ লেপন, সেই পদ্ধতিটাকে বলা হয় গ্যালভানাইজেশন। তো এই বিষয়গুলো তোমরা পড়বে। আর যে সমস্ত প্রশ্ন তোমাদের বুঝতে অসুবিধা বা এই চ্যাপ্টার থেকে কী প্রশ্ন হতে পারে তোমাদের মনে হচ্ছে, তো প্র্যাকটিস করবে এবং জিজ্ঞাসা করবে যদি কোনো অসুবিধা থাকে। নেক্সট ক্লাসে আমরা তড়িৎ যে চলতড়িৎ সেই অধ্যায় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। অসুস্থতার কারণে ক্লাসগুলোকে বেশি বোঝাতে পারছি না, লেন্দি করতে পারছি না। তো তোমাদের জন্য যদি কোনো অসুবিধা থাকে জিজ্ঞাসা করবে অবশ্যই। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।